হ্যালো বন্ধুরা, আমি এসে গেছি পার্সেন্টেজের সেকেন্ড পার্ট নিয়ে। সেকেন্ড পার্ট ঠিক নয়, ফার্স্ট পার্টই বলতে পারো, বাট ফার্স্ট পার্টে আমি কনসেপ্ট দিয়েছিলাম, কোনো অঙ্ক করাইনি। আজ থেকে আগের দিন যে কনসেপ্টটা দিয়েছি, এবার আজ থেকে প্রত্যেকটা অঙ্ক করানো হবে। ঠিক আছে, প্রত্যেকটা টাইপ ধরে ধরে প্রত্যেকটা ধরনের অঙ্ক আজকে করানো হবে। ঠিক আছে, তো আগের দিন আমরা করেছিলাম যে কনসেপ্ট দিয়েছিলাম আগের দিন, তাই তো? আগের দিন আমরা দিয়েছিলাম কনসেপ্ট। তা আগের দিনের ভিডিওটা যারা দেখোনি দিয়ে এই ক্লাসটা করছো, তাদেরকে আমি অনুরোধ করব যে, বা রিকোয়েস্ট করব, যাই বলতে পারো, যে আগের ক্লাসটা আগে দেখো, তারপর এই ক্লাসটা করো। ঠিক আছে, আগের ক্লাসটা আগে দেখো, তারপর এই ক্লাসটা করো, নয়তো কিচ্ছু বুঝতে পারবে না, কিচ্ছু বুঝতে পারবে না। আমি বারবার বলছি, যারা নতুন যারা দেখছো এই ভিডিওটা, তারা পার্সেন্টেজের আগের ক্লাসটা করো, যেটাতে আমি শুধুমাত্র কনসেপ্ট দিয়েছি, তারপর এই ক্লাসটা করো। নয়তো এখানে কি মেথডে বা কীভাবে আমি অঙ্ক করাচ্ছি কিছুই বুঝতে পারবে না। আগের দিন আমি প্রায় 40 মিনিট 45 মিনিটের একটা কনসেপ্ট দিয়েছি, সেইটাকে যেন অবশ্যই দেখো, নয়তো কীভাবে কি কি অ্যাপ্রোচে আমি অঙ্ক করছি সেটা তোমরা বুঝতেই পারবে না। আমি কোন অ্যাপ্রোচে অঙ্ক করছি সেটা তোমরা বুঝতেই পারবে না। আর তোমরা যদি বুঝতেই না পারো, তাহলে আমার আর অঙ্ক করিয়ে কিছুই লাভ হবে না, তাই না? চলো শুরু করা যাক আজকের পার্সেন্টেজের সেকেন্ড পার্ট। ঠিক আছে, প্রথম অঙ্ক দিয়ে আমরা শুরু করব। সেকেন্ড পার্ট প্রথম অঙ্ক সবাই হয়তো ভাববে, কিন্তু এর আগে একটা পার্ট দিয়েছি যেটাতে শুধুমাত্র কনসেপ্ট দেওয়া আছে। যারা জানো না, আমি বলে দিই, আমার নাম হচ্ছে আকাশ ঘোষ। আমি এখানে ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক করাবো। প্রথম অনুপাত সমানুপাত কমপ্লিট করেছি, এবার পার্সেন্টেজ হচ্ছে। আর সবার কাছে একটা রিকোয়েস্ট, তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না, শেয়ার করছো না। একটু লাইক করো, একটু শেয়ার করো। লাইক করলে আমাদের কাছে এক্সট্রা কোনো টাকা ঢুকবে না বা কিছু হবে না, কিন্তু কি হবে না, আমাদের ইচ্ছা আরও বাড়বে যে হ্যাঁ, আমি আরও এই রকম ভিডিও আনি যাতে সবার ভালো লাগছে। তোমরা যদি লাইক না করো, কমেন্ট না করো, শেয়ার না করো, আমি কি করে বুঝবো যে তোমাদের এটা ভালো লাগছে এই ভিডিওটা? তো সবাইকে রিকোয়েস্ট করব যে যদি তোমাদের এই অঙ্কটা দেখে, এই ক্লাসগুলো দেখে যদি একটুও সুবিধা পাও, তাহলে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার এবং একটা কমেন্ট করে দিও। ঠিক আছে, চলো আর নয়, এবার শুরু করা যাক আজকের ফার্স্ট অঙ্ক। কি বলছে যে যদি কোনো নম্বরের 85%-এর সাথে 75 যোগ করা হয়, তাহলে যোগফলটি সেই সংখ্যাটিই হয়। 85-এর সাথে 85%-এর সাথে যদি 75% যোগ করা হয়, তাহলে 75 যোগ করা হয়, তাহলে যোগফলটি সেই নম্বরটি হয়। একটু বড় প্রসেস, একটু মানে আর কি অঙ্কের ভাষা একটু আমরা দেখি যে কি বলছে। হ্যাঁ চলো, বলছে যে যদি কোনো নম্বরের 85%, তাহলে কোনো নম্বর 85%, আমরা কি জানি 100%, গোটা নম্বরটা বলেছে 100%, তার মধ্যে 85% এটা। তাহলে কোনো একটা নম্বর যেটা 100%, তার 85%-এর সাথে কোনো একটা নম্বর যেটা 100%, তার 85%-এর সাথে 75 যোগ করতে বলেছে। তাহলে 85%-এর সাথে যদি আমরা 75 যোগ করি, তাহলে যোগফলটি সেই নম্বরটাই হয়। তাহলে আমরা 85%-এর সাথে যদি 75 যোগ করি, তাহলে আমার 100%ই হয়ে যায়। ঠিক আছে, এটাই অঙ্কের ভাষায় বলেছে যে 85%-এর সাথে কোনো একটা নাম্বারের 85%-এর সাথে যদি আমি 75 যোগ করি, তাহলে সেই নাম্বারটাই হয়ে যায়, মানে 100%ই হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমি যদি আমরা অঙ্ক করতে জানি কিরকম করে করতে হয়, তাহলে 85% মাইনাস প্লাসটা এটা এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 100% সমান কত? 75। ঠিক আছে, 85 প্লাসটা মাইনাস হয়ে যাবে, এখানে এদিকে গেছে যেহেতু মাইনাস হয়ে গেল, তাহলে এটা কত হবে? 15% মাইনাস 15% সমানই হচ্ছে মাইনাস 75। এই মাইনাস মাইনাস কাটবে,
5, 15, 75, মানে 1% সমান সমান, এখানটা লিখি 1% সমান সমান 5। তাহলে 1% সমান সমান যদি 5 হয় তাহলে আমাকে 100% বের করতে হবে, মানে নম্বরটা কত বলেছে, এই যে নম্বরটা কত, তাহলে 100% বের করেছে। 1% সমান সমান যদি 5 হয় তাহলে 100% সমান সমান কত না 500। এটা হয়ে গেল আমার অ্যান্সার। ঠিক আছে, এটা তোমাকে আমি কনসেপ্ট দিলাম যে এইভাবে অঙ্কটা বলেছে। পরীক্ষার খাতায় কি আমি এটা করব না, কোনোদিনই করব না। আমি কি করব না, 85% বলেছে। 85% যখন বলেছে, 85% সাথে 75 যোগ করতে বলেছে, তাহলে সেই নাম্বারটাই হবে, মানে 100% হবে। তাহলে 85% সাথে আমি কত পার্সেন্ট যোগ করলে 75 হয়, 15% যোগ করলে 75 হয়। তাহলে 15%, এই 15%-এর মানই বলেছে কত, 75। তাহলে 1%-এর মান কত, 15। তাহলে 100%-এর মান কত, এটা বের করতে পারো। 5, 15, 75 সমান সমান 500। আবার তুমি এইভাবেও বের করতে পারো যে 15%-এর মানই হচ্ছে 75। তাহলে 1% মান পাবো, 1% মান পাবো। তাহলে 100% সমান কত, এটাও আসবে 5, 15, 75 মানে 500। পার্সেন্টটা আমি লিখছি না, কারণ এখানে পার্সেন্ট যদি আমি দিই, এখানেও যদি পার্সেন্ট দিই তাহলে দুটোই কেটে যাবে, সেই জন্য আমি পার্সেন্টটা লিখিনি। ঠিক আছে, চলো ফার্স্ট অঙ্ক সবাই বুঝে গেছো, ফার্স্ট অঙ্কটা ভালো করে বুঝেছো। এবার দেখো সেকেন্ড অঙ্কটা বোঝাচ্ছি। ঠিক আছে, সেকেন্ড অঙ্কটা একটু মন দিয়ে বোঝো। বলেছে 78.5 অফ। অফ মানে জানো তো তোমরা, বদমাসের রুল। অফ, এই অফ প্রথম বদমাসের রুল অনুযায়ী প্রথমে ব্র্যাকেটের কাজ হয়। ঠিক আছে, জানো। তারপর এই যে অফ বা অ্যান্ড এইগুলো থাকলে এইগুলোর মানে হচ্ছে গুণ, গুণিতক চিহ্ন। তাহলে তারপর গুণিতকের কাজ হয়, এই অফ অনের কাজ হয়। তারপর ভাজিতকের কাজ হয়। তারপর গুণ চিহ্ন যেটা দেওয়া থাকে, গুণ চিহ্ন, এই যে গুণ চিহ্ন, এই গুণ চিহ্নর কাজ হয়। ঠিক আছে, তারপর যোগের কাজ হয়, তারপর বিয়োগের কাজ হয়। ঠিক আছে, চলো বুঝে গেছো। এবার তাহলে আমরা করি। তাহলে এখানটায় 78.5% অফ মানে কি, গুণিতক 640, এই 640 প্লাস 36% গুণিতক 785 মাইনাস এক্স সমান সমান 21 গুণিতক 29 সমান কত, 21 গুণিতক 29 মানে হচ্ছে 609। ঠিক আছে, 609। আচ্ছা, এবার দেখো ভালো করে দেখবে। এই যে আমি যদি এখান থেকে পয়েন্টটা, এই যে এই পয়েন্টটা যদি আমি কাটি, এই পয়েন্টটা যদি আমি তুলি, তাহলে এই শূন্যটা কাটে। এই পয়েন্টটা যদি আমি শুনি, এই শূন্যটা কাটে। দেখো আমাকে বলেছে গুণিতক, আমি এখানে দেখাই একটু। আমাকে বলেছে কি গুণ করতে, এই যে 78.5 গুণিতক 640। তাহলে আমি যদি পয়েন্টটা এখানে তুলি, তাহলে তলায় একটা শূন্য আছে, এই যে একটার পরে দশমিক আছে, একটা শূন্য আছে, এই শূন্যটার সাথে এই শূন্যটা আমরা কাটতে পারি, সেটাই এখানে করেছি। ঠিক আছে, এবার দেখো যদি বলে যে 20 এর বা অফ, যা খুশি, 20 এর বা অফ 5% সমান কত হয়, 20 গুণিতক 5/100। তাহলে এটা সমান কত, এটা সমান কত হলো না 1। ঠিক আছে, তাহলে আমি যদি এই কথাটাকে, এই যে এই যেটা লেখা আছে, আমি এই কথাটাকেই যদি ঘুরিয়ে দিই, এই যে 20 এর 5% সমান এটা মানেও 1। আবার আমি যদি বলি এই যে 20%, এই যে 20% এর 5 সমান সমান কি একই হবে, 20/100 ইন্টু 5। দেখো তো একই হয় নাকি, 5 দুগুণে 10, 2 2 1, তাহলে একই হলো। তাহলে 20 এর 5%ও যা, সেই পার্সেন্টটাকে যদি আমি 20%-এর 5 করি তাহলে সেটাও 1, তাই তো। তাহলে সেই জন্য আমি এই পার্সেন্ট, এই যে পার্সেন্টটা আছে, এই পার্সেন্টটাকে যদি আমি 64% বলি, তাহলে কি খুব একটা ভুল করব না, খুব একটা ভুল করব না, বা ভুল বলবোও না। 785 ইন্টু 64% যদি করি, প্লাস 36% যদি করি, ইন্টু 785 মাইনাস এক্স সমান 609।
তাহলে আমি কি এটা ভুল করব না করব? ঠিক আছে, এবার কি করব, এবার আমি এখান থেকে 785টাকে যদি কমন নিই, 785কে যদি আমরা কমন নিই তাহলে কি হবে, 785কে যদি আমরা কমন নিই তাহলে কি হবে, দেখো এই যে 785 আছে, আচ্ছা 64 প্লাস 36%, এই দুটো যোগ করলে 100% হয়, হ্যাঁ হয় 100%। আর 785 যেহেতু কমন নিয়েছি তাহলে এখানে এই যে গুণিতক যেমন আছে গুণিতক বসবে, 785 মাইনাস এক্স সমান 609। ঠিক আছে, হয়ে গেল। তাহলে 100% ভাজিত 100% কেটে যাবে, 100% ভাজিত 100% কেটে যাবে, তো এই যে 100% আছে তলায় পার্সেন্ট বসবে, দিয়ে কেটে যাবে, তাহলে গুণিতক চলে গেল, 785 মাইনাস এক্স সমান 609। তাহলে মাইনাস এক্স সমান কত, মাইনাস এক্স সমান মাইনাস 785 প্লাস 609। ঠিক আছে, তাহলে মাইনাস মাইনাস কাটলো, তাহলে এক্স সমান সমান কত হলো, এক্স সমান সমান হলো 176। অঙ্কটা একটু এরকমভাবেই করতে হবে, দেখো ঠিক আছে, এই অঙ্ক একটু টাইম খাওয়ার অঙ্ক, আর কিছুই নয়, একটু ভেবেচিন্তে করতে হবে তাহলেই হবে। ঠিক আছে, চলো এবার কি বলেছে, দুটি সংখ্যার পার্থক্য হলো 1020, যদি বৃহত্তম সংখ্যার 7.6%, ক্ষুদ্রতম সংখ্যার 12.4% হয়, তাহলে দুটি সংখ্যার যোগফল কত। ঠিক আছে, আমি প্রথমে এক্স দিয়ে দেখি, হ্যাঁ এক্স করে করা, যে দুটি সংখ্যার পার্থক্য হলো 1020, তাহলে দুটি সংখ্যা, তাহলে একটা সংখ্যা আমি হচ্ছে এক্স, একটা সংখ্যা আমি হচ্ছে ওয়াই। তাহলে কি বলেছে, যে দুটি সংখ্যা পার্থক্য হচ্ছে এই, যদি বৃহত্তম সংখ্যার 7.6%, তাহলে বৃহত্তম সংখ্যা এক্স এর 7.6% সমানই বলেছে ক্ষুদ্রতম সংখ্যার 12.14%, মানে ওয়াই এর 12.4%। ঠিক আছে, তাহলে আমরা এখানে গুণ করতে জানি, কিরকম করে আমরা গুণগুলো করি দেখো, এই যে এটাকে আমি পার্সেন্ট পার্সেন্ট কাটতে পারি, এখানে পয়েন্ট পয়েন্ট আমি কাটতে পারি। ঠিক আছে, আচ্ছা পয়েন্ট পয়েন্ট আমরা কাটতে পারি, আচ্ছা 4, 4 4 4 9 36, এটাকে আমরা কাটতে পারি 4 3 12, 4 1 4। দেখো আচ্ছা, অনেকে হয়তো এটা বুঝতে পারলে না, এটা আমি কি করলাম, এই যে দেখো 7.6 পার্সেন্ট আমি কাটতে পারি, 7.6% আছে, আর এদিকে 102.4%। আচ্ছা পার্সেন্ট তলায় এলে কি হবে, 7.6/100 সমান 12.4/100 হয়, তাই তো জানি তো আমরা এটা, হ্যাঁ, আর পয়েন্ট উঠে গেলে এখানে আর একটা শূন্য, এখানেও পয়েন্ট উঠে গেলে আর একটা শূন্য হয়, তাহলে এটার সাথে এটার গুণ হয়, এটার সাথে এটার গুণ হয়, তাহলে আমি তলায় তলায় কাটতে পারি, এটার সাথে যদি এটার গুণ হয়, এটার সাথে যদি এটার গুণ হয়, সে সমান সমান যখন দুধারে থাকে তাহলে আমি কাটাকাটি করি, তাহলে আমি তলায় তলায় কেটে দিতে পারি, আর এটা কেটে দিতে পারি, এই কাজটাই আমি এখানে করেছি। ঠিক আছে, তাহলে কি হলো এখানে, যে 19x সমান 31y, তাহলে এক্সকে যদি আমি তলায় আনি, x/y এর যদি মান বের করি, x/y সমান 31/19 হয়ে গেল। এবার বলেছে কি, এই দুটোর মধ্যে পার্থক্য কত, এই দুটোর মধ্যে পার্থক্য বলেছে যে এক্স আর ওয়াই, এক্স যদি 31 হয় আর ওয়াই যদি 19 হয়, এই দুজনের মধ্যে পার্থক্য কত না 12। ঠিক আছে, কিন্তু তারা বলছে দুটি সংখ্যার মধ্যে পার্থক্য হচ্ছে 1020, তাহলে এই 12কেই বলেছে কত, 1020। তাহলে একের মান কত পেলাম আমরা, 1 ইউনিটের মান কত পেলাম, আর বলেছে কি
তাহলে দুটি সংখ্যার যোগফল কত? দুটি সংখ্যা যোগফল কত আছে? দুটি সংখ্যার যোগফল এই যে 31 আর 19, 31 আর 19-এর যোগফল কত না 50। এই 50-এর মান কত? ঠিক আছে, 8 12 96 আর 5 12 60। ঠিক আছে, তাহলে সমান সমান কত হলো? 42 4250। ঠিক আছে, এটা হলো। এবার আমরা কি করব? তাহলে এটা আমরা কনসেপ্ট জেনে গেলাম যে এটা করতে হবে। তাহলে পরীক্ষার খাতায় কি করব? এখানেই ডাইরেক্ট কাটবো। এই যে 7.6, এই যে 7.6% আর হচ্ছে 12.4% যেই থাকবে এটাকে কাটবো, এটা তুলবো। তাহলে 19 আর হচ্ছে 31, এই দুটোর পার্থক্য বের করে নেবো। এই দুটোর পার্থক্য সমান সমান হচ্ছে 12। এই 12কেই বলেছে কত? 1020। তাহলে এই দুটোর যোগফল চেয়েছে হচ্ছে 50 সমান সমান কত? এই সেম জিনিসটা ডাইরেক্ট এখানে করব, আমরা এত কিছু করবোই না, ডাইরেক্ট এখানে পরীক্ষার খাতায়, তাই তো? তাহলে এটা সমান সমান কত? এটা সমান সমান হচ্ছে 85। তাহলে হলো কত? 4250। ঠিক আছে, চলো এইবার দেখো, কোনো একটি শহরে বর্তমান জনসংখ্যা 1,80,000। যদি 10% হারে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধি পায় তাহলে 2 বছর পর জনসংখ্যা কত হবে? দেখো, আমি তোমাদেরকে রেশিও মেথডে অঙ্ক করাবো, সেই জন্যই আগের দিনের ক্লাসটা বলেছিলাম বারবার করে করতে। তাহলে আমরা 10% মানে জানি কত? 1/10। জানি তো? যারা জানি না তার আগের ক্লাসটা দেখো। ঠিক আছে, 10% মানে হচ্ছে 1/10। কি করে পেলাম তাও একবার দেখিয়ে দিই। 10% সমানই হচ্ছে 10/100। এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে পাই 1/10। ঠিক আছে, ঠিক আছে। এবার বলেছি কি, যদি 10% হারে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধি পায় মানে বাড়ে, তাহলে 10% করে বাড়ে জনসংখ্যা। তাহলে প্রথম বছর ছিল 10, 10-এ 1 বেড়েছে। এই যে 10-এ 1 বেড়েছে, প্রথম বছর 10 ছিল, দ্বিতীয় বছর কত হয়েছে? 11। ঠিক আছে, এরকম করে ক বছর হয়েছে জনসংখ্যা বৃদ্ধি পায়? তাহলে 2 বছর পর বলেছে, তাহলে দুবার হয়েছে। তাহলে প্রথম বছর 10 ছিল, দ্বিতীয় বছর হয়েছে কত? 11। ঠিক আছে, তাহলে 10 × 10 সমান কত? 100। 11 × 11 সমান কত? 121। তাহলে এবার কি বলেছে যে 2 বছর পরের জনসংখ্যা কত হবে? আমার হিসাবে 2 বছর পর জনসংখ্যা হওয়া উচিত 121, কিন্তু এদের বলেছে কোন শহরের বর্তমান জনসংখ্যা ছিল এইটা, এই যে 1,80,000। তাহলে আমার বর্তমান জনসংখ্যা হচ্ছে 100, কিন্তু এরা বলছে না, এটাই হচ্ছে কত না 1,80,000। ঠিক আছে, তাহলে কত দিয়ে গুণ করেছি আমরা? 100-কে কত দিয়ে গুণ করেছি? 18 দিয়ে গুণ করেছি। শূন্যটা পরে ভাববো, 18 দুটো শূন্য, তাও করে দিলাম। ঠিক আছে, তাহলে একেও যদি আমরা 18 দিয়ে গুণ করি, শূন্যটা পরে বসিয়ে দিলেই হবে। একেও যদি আমরা 18 দিয়ে গুণ করি তাহলে আমরা উত্তর পেয়ে যাব। কত হবে? 18 দিয়ে যদি গুণ করি, 18 7 18 18 18 18 35। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে 100 জন। তাহলে বলেছে দ্বিতীয় বছর পর জনসংখ্যা কত হবে? ঠিক আছে, কত হবে? তাহলে 37, 3 আর 18 আর 3 হচ্ছে 23, তাই তো? 18 কে 18 আর 37 7 হলো 3 আর 18 21, 2178। শূন্য দুটো শূন্য। ঠিক আছে, 2178। ঠিক আছে, হলো।
এবার যারা ভাবছে যে এটা কি করে এলো 10, 11, এটা এটা জানতে গেলে আগের ক্লাসটা দেখো তাহলেই হবে, ঠিক আছে? আগের ক্লাসটা যেন অবশ্যই দেখো, ঠিক আছে? আবার আরেকটাভাবে এটা করা যায়, ঠিক আছে? আরেকটাভাবে এটাকে করা যায়। কিভাবে করা যায় না, বলছে যে এটাকে এক্স ধরেও করা যায় কিন্তু, হ্যাঁ আমি বারবার বলছি, এটাকে কিন্তু এক্স ধরেও করা যায়, ঠিক আছে? এক্স ধরেও এটাকে করা যায়, অনেকভাবে করা যায় এটাকে, তুমি যতভাবে মানে অনেক কটা মেথডে করা যায়, এটা একটা মেথড হলো। আবার দেখো এটার যদি আমি এই যে 1,8,0,0,0,0 1,80,000-এর যদি আমি 121% ভেবে করি, তাহলেও আমার উত্তর বেরোবে, একদম ডাইরেক্ট বেরিয়ে যাবে 121% করলে, ঠিক আছে? আমার উত্তর বেরিয়ে যাবে। 21 আমি কেন কিভাবে করলাম জানো? 10%-এর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 21। এগুলো যখন আমরা সরল সুদ জটিল সুদ করব তখন আমি এটাকে বোঝাবো, ঠিক আছে? এটা করো তুমি, এটা করেও কিন্তু অ্যান্সার একই আসবে, ঠিক আছে? 21,000,000, ঠিক আছে? হলো? আচ্ছা, আরেকটা ভাবে করা যায়, দেখো আমি বলি, 10% বেড়েছে মানে 100 টাকা ছিল, ঠিক আছে? এটাকে যদি আমি আরেকটা প্রসেসে করি, দেখো আমি মনে করছি যেটা 18,000,000, ঠিক আছে? 10% মানে কত? ধরো 100 টাকা আমার কাছে ছিল, 100 10% বাড়ে যদি, তাহলে কত হয়? 110 হয়। তাহলে আমার 10% হারে প্রতি বছর বেড়েছে, তাহলে প্রথম বছর কত বেড়েছে? 110/100 ইন্টু 110/100, 2 বছর বলেছে। তাহলে এটা করো, এটা করলেও তোমাদের উত্তর আসবে 21,780, এই 2,17,800, সরি 2,17,800, ঠিক আছে? এই উত্তরটাই আসবে, ঠিক আছে? চলো, সেম সেম রেখেছি, ওই জন্য তোমাদের বোঝার জন্য সেম অঙ্ক রেখেছি। কোনো একটি শহরের বর্তমান গাছের সংখ্যা হচ্ছে এত, বার্ষিক 5% হারে গাছের সংখ্যা বাড়লে, 5% মানে কত? 5% মানে কত? তাহলে 5% কত? 5% মানে হচ্ছে 1/20, ঠিক আছে? আরে যারা জানি না, জানতে ক্ষতি কোথায়? 5% মানে হচ্ছে 5/100, সমান সমান হচ্ছে 5 দিয়ে যদি কাটি, 5 একে 5, 5 দুগুণে 0। তাহলে এই জন্যই আগের ক্লাসটা একটু দেখো, আমি লিখে দিয়েছি ওখানে, ঠিক আছে? তাহলে বার্ষিক হার 5% হারে গাছের সংখ্যা বাড়লো, বেড়েছে মানে 20 ছিল 21 হয়েছে, ক বছর হয়েছে? 2 বছর হয়েছে, তারপরের বছর আবার 20 ছিল 21 হয়েছে, তাহলে 20 কত? 400, আর 21 কত? 441। এই স্কোয়ার 1 থেকে 25 অব্দি স্কোয়ার, এগুলোকে একটু মুখস্থ করে রাখবে, ঠিক আছে? এগুলো পরে কাজে লাগবে। 1 থেকে 25 অব্দি স্কোয়ার মুখস্থ, ঠিক আছে? 1 থেকে তোমার 20 অব্দি ঘরের নামতা মুখস্থ, ঠিক আছে? কিউব 1 থেকে হচ্ছে তোমার 15 অব্দি কিউব মুখস্থ, এগুলোকে মুখস্থ করে রাখবে, ঠিক আছে? চলো, তাহলে এবার কি বলেছে? কোনো একটি শহরের বর্তমান গাছের সংখ্যা এত, বার্ষিক 5% হারে গাছের সংখ্যা বাড়লো, তাহলে বেড়েছে, 2 বছর আগে গাছের সংখ্যা কত ছিল? 2 বছর আগে, তাহলে বর্তমান জনসংখ্যা বলে দিয়েছে এত, বাড়ার পরে 5% হারে 2 বছর বাড়ার পরে বর্তমান জনসংখ্যা বলে দিয়েছে এত, মানে এইটাকে বলে দিয়েছে 17,640, তাই তো? 17,640। তাহলে দেখো কত দিয়ে কাটতে পারে এটা, দেখো 4 দিয়ে মনে হয় কেটে যাবে, দেখো 4 দিয়ে যে লাস্টে 4 আছে, 4 দিয়ে গুণ করলে হয়ে যাবে, আর 0 একটা মানে 0, তাহলে আমি 40 দিয়ে গুণ করেছি, তাহলে এটাকেও আমি 40 দিয়ে গুণ করব, 4 4 16, 3 0। প্রথমে জনসংখ্যা ছিল 16,000, তারপর হয়েছে 17,400, এটা হলো আমার অ্যান্সার, ঠিক আছে? চলো নেক্সট কি বলছে, দেখি। কোনো একটি ভগ্নাংশের হরকে
20% বৃদ্ধি করা হয় এবং লবকে 20% হ্রাস করা হয়, তাহলে ভগ্নাংশটি 4/5 হয়। তাহলে ভগ্নাংশটি কত ছিল? তাহলে দেখো, কোনো একটি ভগ্নাংশ, দেখো যেটা এক্স দিয়ে করলে সুবিধা হবে সেটা আমি অবশ্যই এক্স দিয়ে করাবো, ঠিক আছে। এটা যদি আমি ধরে করি তাহলে কিন্তু এটা একটু বড় হয়ে যাবে, তাহলে এক্স দিয়ে আমি করার এটা সুবিধা হবে। কি বলেছে? এটা 20% বের করে ওইভাবে করব না। এটা দেখো, এক্স এর যদি হরকে 20% বৃদ্ধি করায়, তাহলে কোনো একটি ভগ্নাংশ, আমি ধরছি এক্স আর ওয়াই ছিল ভগ্নাংশটা, তাহলে কোনো একটি ভগ্নাংশের হরকে বলেছে, হরকে, কোনো একটি ভগ্নাংশের হরকে 20% বৃদ্ধি করা হয় এবং লবকে 20% হ্রাস করা হয়। তাহলে হর কোনটা? হর হচ্ছে এইটা। তাহলে হরকে যদি আমি 20% বৃদ্ধি করি এবং লবকে যদি আমি 20% হ্রাস করি, মানে 100 থেকে যদি 20% হ্রাস করি মানে হচ্ছে 80, তাহলে ভগ্নাংশটি হয় কত? 4 আর 5। ঠিক আছে, তাহলে এইটা বলেছি। তাহলে আরেকবার আমি দেখি যে এটা কি করলাম। তাহলে 20% বৃদ্ধি করছি, কোনো একটা সংখ্যাটা আমি যদি এক্স ধরি, তাহলে 20% বৃদ্ধি মানে হচ্ছে 120। তাহলে সেম করেছি, কোনো একটি ভগ্নাংশের হরকে যদি 20% বৃদ্ধি করি, হরকে যদি 20% বৃদ্ধি করি সেটা হয় 120, এবং লবকে যদি 20% হ্রাস করা হয় তাহলে হয় 20% হ্রাস করলে হয় 80। তাহলে ভগ্নাংশটি হয় কত? 4/5। ঠিক আছে, তাহলে এবার আমি কাটাকাটি করি। 0 0, 4 2 8, ঠিক আছে, 2 6 12। ঠিক আছে, তাহলে কি হলো? দেখো এই যে, তাহলে কি হলো, আমরা কাটাকাটি, এই যে এটার সাথে এটার গুণ হয়, এটা তো আছেই 6x, তাহলে আমি কি পেলাম? 5x সমান 6y। ঠিক আছে, 5x সমান 6y, 5x সমান 6y। তাহলে x বাই y সমান কি হলো? x বাই y সমান 6/5। এটা হলো আমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল অ্যান্সার। এবার তুমি অপশানে থাকবে 6/5 থাকবে, 5/6 থাকবে। ঠিক আছে, তুমি এবার দেখবে, এই দেখো, ঠিক আছে, এটা তুমি এবার এই যে 6কে এই যে বলেছে 20% হ্রাস করা হয় এবং তাহলে ভগ্নাংশটা, আমার ভগ্নাংশটা ছিল 6/5। এটাকে তুমি ক্রস চেকের জন্য এই যে 6কে 80/100 দিয়ে গুণ করবে এবং 5কে 120/100 দিয়ে গুণ করবে। ঠিক আছে, দিয়ে সেটা সলিউশন করবে, দেখবে উত্তর বেরোবে 4/5। ঠিক আছে, এবার বলেছে কি 10,000 টাকার 30% কত হবে? 10,000 টাকার 30% কত হবে? তাহলে 30% মানে আমরা জানি কত? 3/10। ঠিক আছে, তাহলে 10,000 টাকার 30% কত হবে? তাহলে 10 টাকায় 3 টাকা। তাহলে এই 10-এর ভ্যালু বলেছে কত? 10,000। কত দিয়ে আমরা গুণ করেছি? 1,000 দিয়ে গুণ করেছি। তাহলে 3-এর ভ্যালু কত হবে? 1,000 দিয়ে যদি গুণ করি 3,000। এতই সহজ, সত্যি বলছি, এতই সহজ অঙ্ক। ঠিক আছে, এবার যদি এটা তুমি করলে আর কেউ হয়তো এরকম করবে, 10,000-এর ভ্যালু 30% কত হবে? এই দুটো শূন্য কাটলো, এ গুণ করলো 3 0 0 0। ঠিক আছে, এটা 0 0 আছে বলে সুবিধা হচ্ছে, কিন্তু এই রেশিও মেথড হচ্ছে বেস্ট মেথড। ঠিক আছে, বারবার বলছি, আর আমি এই রেশিও মেথডেই অঙ্ক করাবো। ঠিক আছে, চলো, একজন কর্মচারীর বেতন প্রথমে 20% বাড়ে, তারপর 20% কমে যায়, তাহলে তার বেতন কত টাকা কম? ঠিক আছে, প্রথমে একজন ব্যক্তির বেতন 20% বাড়ে, তারপর 20% কমে যায়, তাহলে তার বেতন কত টাকা কম? আমি 100 ধরে করে আগে দেখাই। তাহলে আমার কাছে ধরো 100 টাকা বেতন ছিল। ঠিক আছে, আমার যদি 20% বেতন বাড়ে তাহলে 20 টাকা বাড়বে। এই যে
100 টাকায় যদি 20% বাড়ে, 0 0 দুটো শূন্য কাটলে হয় 20 টাকা, তাহলে 20 টাকা বাড়বে, 120 টাকা। তাহলে 120 টাকার যদি আমার আবার 20% বেতন কমে যায়, ঠিক আছে, কি অনেকে বলবে যে কোনো প্রফিট লস হবেই না, 20% বেড়েছে 20% কমেছে, কিন্তু না বন্ধুরা, দেখো 120% হয়েছে, 120%-এর এবার বলেছে 20% কমেছে, প্রথমে 20% বেড়েছে বেতন, দিয়ে 120 টাকা হয়েছে, তারপর আমার বেতন 20% কমে গেছে, 20% কমেছে মানে অনেকে দেখো এরকম করবে 120/20/100, দুটো শূন্য, এই যে 24 টাকা কমলো, তাহলে এখানটা 24 টাকা কমলে হয় 96 টাকা। 20% যদি আমার কমে যায় তাহলে কত কমবে? 24 টাকা কমবে, এখানে 20 টাকা বেড়েছিল, ঠিক আছে, তাহলে 96 টাকা। তাহলে আমার আগে ছিল 100 টাকা, আমি বুদ্ধিমান মানুষ বলে 100 টাকা ধরেছিলাম, তাহলে আগে ছিল আমার 100 টাকা, 96 টাকা কমেছে, তাহলে কত টাকা কমেছে? 4 টাকা। তাহলে তার বেতন কত টাকা কম হবে? তাহলে কত টাকা কমবে? 4 টাকা কমবে, বা এখানে কত টাকা, এখানে টাকা হবে না, এখানে কত পার্সেন্ট হয়, ঠিক আছে, কত পার্সেন্ট, ঠিক আছে, তাহলে 4% কমেছে আমার বেতন, 4% কমেছে আমার বেতন, ঠিক আছে, তাহলে 4%, যেহেতু এখানে কোনো টাকা দেয়নি তাই, ঠিক আছে, টাকা দিলে টাকা বলতে পারে, কিন্তু এখানে কোনো টাকা দেয়া নেই তাই পার্সেন্ট আছে, পার্সেন্টও টাকা বললেও একই, ওটার মাল্টিপলই অ্যান্সার হয়, ঠিক আছে, ঠিক আছে। এবার আমি যদি এটাকে করি রেশিও মেথডে, 20% মানে আমরা কত জানি? 20% মানে আমরা জানি 1/5, ঠিক আছে, তাহলে 5 টাকা ছিল, প্রথমে বেড়েছে কত হয়েছে? 6 টাকা, 5 টাকা ছিল, বেড়ে হয়েছে কত? 6 টাকা, তারপর 5 টাকা ছিল, 20% কমেছে, মানে কমে হয়েছে কত? 4 টাকা, তাহলে 5 পাচ্ছে কত? 25 টাকা, 4 6 24 টাকা, কমেছে না বেড়েছে? কমেছে কত? 1 টাকা কমেছে, কততে? 25-এ, 25 টাকায় আমার 1 টাকা কমেছে, তাহলে 1/25 মানে আমরা কত জানি? 1/25 মানে কত জানি? 4%। দেখো 1/25, কেউ যদি জানি না, যেমন যে জানে না সে কি করবে? ভাঁ করে বসে থাকবে না, 1/25 × 100 পার্সেন্টে চেয়েছে, তাহলে 25 থেকে 25, 4 25 100, মানে 4%, ঠিক আছে। আমি দুটো করে মেথড বারবার করে দেখাচ্ছি, ঠিক আছে, অনেকের এটা সুবিধা মনে হয়, অনেকে ওটার সুবিধা মনে হয়, তাই জন্য আমি দুটো মেথডকেই দেখাচ্ছি, ঠিক আছে, দুটো মেথডকেই আমি বারবার করে দেখাচ্ছি। চলো নেক্সট অঙ্ক করা যাক, অনেক অঙ্ক আছে আজকে, ঠিক আছে, চলো করি ফাটাফাট এবার। হ্যাঁ, এতক্ষণ যা বোঝানোর বুঝিয়ে দিয়েছি, এবার দেখো তোমরা আমার আগে অঙ্ক করে দেবে। দেখো কি বলছে, একটি কম্পিউটারের দাম 20,000 টাকা, যদি 20,000 টাকা যদি 25% দাম কমে যায়, তাহলে বর্তমানে কম্পিউটারটির দাম কত? তাহলে 25% আমরা মানে জানি কত? 1/4, তাহলে 4 টাকা ছিল, 1 টাকা দাম কমে হয়েছে 3 টাকা, তাহলে 1 টাকা দাম কমেছে, দিয়ে দাম হয়েছে 3 টাকা, ঠিক আছে, তাহলে এই 4-এর ভ্যালু কত বলেছে? 20,000, তাই তো, কত দিয়ে গুণ করেছি? 5,000 দিয়ে গুণ করেছি, তাই তো, তাহলে 3কে আমি কত দিয়ে গুণ করব? 5,000 দিয়ে গুণ করব, তাহলে এখন দাম কত হবে? 15,000 টাকা হয়েছে। দেখো এবার এরকম করে যদি কেউ করে, 20,000 টাকা, আগের দাম ছিল 20,000 টাকা, 25% দাম কমেছে, মানে 25/100, 4 25 100, 4 5 20, মানে 5,000, তাহলে বেরোলো 5,000 টাকা। তাহলে 20,000 টাকা থেকে যদি সে 5,000 টাকা বাদ দেয়, তাহলে হবে কত? 15,000 টাকা। এবার বলো কোনটা সুবিধা হলো? রেশিও মেথড বেস্ট না এইভাবে বেস্ট? যে ক্ষেত্রে আমার এটা মনে হবে সেটা আমি করব, অবশ্যই করব, কিন্তু রেশিও মেথড 90% কেস, রেশিও মেথড হচ্ছে বেস্ট, ঠিক আছে। চলো এবার বলছে, একটি পরিবারে চাল, মাছ ও তেলের অনুপাত 12:17:3, এই দ্রব্যগুলির দাম যথাক্রমে 20%, 30% এবং 50% বৃদ্ধি পেয়েছে, তাহলে পরিবারের মোট খরচ কত বাড়বে? মোট খরচটা কত বাড়বে, ঠিক আছে।
আচ্ছা ঠিক আছে, এটা বলেছে কত বাড়বে। ঠিক আছে, এটা কিসের অনুপাত দিয়েছে? এটা কিসের? তেলের অনুপাত, মানে এটা খরচ হবে। একটি পরিবারের চাল, মাছ ও তেলের খরচের অনুপাত হবে। ঠিক আছে, খরচের অনুপাত হবে। খরচের অনুপাত 12 টাকা, 17 টাকা এবং 3 টাকা। ওই দ্রব্যগুলি যথাক্রমে 20%, 13% এবং 50% বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, খুব ভালো কথা। তাহলে পরিবারের মোট খরচ কত হবে? দেখো এই অঙ্কটা ভালো করে দেখবে। হ্যাঁ, আমি দুটো ভাবে দেখাবো। সবাই যেভাবে করায় সেইভাবে প্রথমে দেখাচ্ছি, তারপর রেশিও মেথড কিভাবে অ্যাপ্লাই করা যায় সেটা দেখাচ্ছি। তাহলে সবাই এটা করাবে যে একটার দাম 12 টাকা। দাঁড়াও, আচ্ছা ভালো করে লিখি যে চাল, এটা হচ্ছে মাছ, আর এটা হচ্ছে তেল। ঠিক আছে, চালের দাম ছিল 12 টাকা, মাছের দাম 17 টাকা, আর তেলের দাম 3 টাকা। তাহলে 12 টাকা 20% বেড়েছে, তাই তো? তাহলে 12 টাকা 20% মানে 12 ইন্টু 20/100, কাটাকাটি করি 2/5। তাহলে 12/5 মানে কত? 2.4। 2.4 টাকা তার বেড়েছে। 12 টাকা দাম ছিল, এখানে বলেছে 20% দাম বাড়েছে, সেই জন্য 20% দাম বেড়েছে, মানে 2.4 টাকা বেড়েছে। আগে 12 টাকা দাম ছিল, এখন 2.4 টাকারও দাম বেড়েছে। 17-র 30%, 17-র 30% মানে কত? 5.1 টাকা তার বেড়েছে। ঠিক আছে, আর 3-এর 50%, 3-এর 50% মানে কত? কাটাকাটি করি, মানে হচ্ছে 1.5 টাকা তার দাম বেড়েছে। তাহলে এই দামগুলো এখন বেড়েছে। তাহলে টোটাল দাম কত ছিল? 17 আর 3-এ 20, 20, 30, 32 টাকা টোটাল ছিল। এখন দাম বেড়ে হয়েছে কত? 5 আর 6 আছে 10, 1, 5 আর 6, 7, 8 9 টাকা, মানে হচ্ছে 32 আর 9 41 টাকা এখন দাম বেড়েছে। ঠিক আছে, এই যে 12 টাকা আর 2.4 টাকা, এটা যোগ করলে কত হবে? ঠিক আছে, এরকম করে আমার 41 টাকা এখন দাম। ঠিক আছে, এই যে 2.4 টাকা, 12 টাকার সাথে যদি 2.4 টাকা যোগ করি কত হয় আমার? 14 টাকা, তাই তো? সেই রকমই 12 টাকার সাথে 2.4 টাকা যোগ করেছি, দিয়ে হয়েছে 14 টাকা। 17 টাকার থেকে 5.1 যোগ করি, 3-এর সাথে 1.5 যোগ করি, দিয়ে টোটাল আমার দাঁড়িয়েছে 41 টাকা। কত টাকার গ্যাপ? 9 টাকার গ্যাপ। ঠিক আছে, এটা আমি বোঝানোর জন্য তোমাদের করলাম, কিন্তু আমি এখানে প্লাসটা করেছিলাম একটু এক লেভেল হায়ার করে, তারপর দেখলাম তোমাদেরকে বলে দিই। এক লেভেল হায়ার মানে কি? আমি যোগ কটা ধরেছিলাম, টাকাটা তো আমার সেম আছে, সেখান থেকে বেড়েছে। তাহলে এই চারটে যোগ করে দেখো হয় 9। তাহলে 9 টাকা আমার বেড়েছিল, 9 টাকা বেড়েছে। আগের দামের থেকে আমার এখনকার খরচ বেড়েছে 9 টাকা। সেটা বোঝানোর জন্য তোমাদের এইটা বলে দিলাম যে 12-র সাথে 2.4, 17-র সাথে 5.1, 3-এর সাথে 1.5 যোগ করলে হয় 9 টাকা, মানে এইগুলো যোগ করে হয় 41 টাকা। 32 টাকা আগে খরচ ছিল, 41 টাকা এখন খরচ। ক টাকা বেড়েছে? 9 টাকা বেড়েছে। এই 9 টাকা কত টাকায়? তাহলে পরিবারের মোট খরচ কত বাড়বে? কত বাড়বে? ঠিক আছে, পরিবারের মোট খরচ কত বাড়বে, কত পার্সেন্ট বাড়বে, কত মোট খরচ কত পার্সেন্ট বাড়বে। ঠিক আছে, কত পার্সেন্ট বাড়বে। তাহলে 9 টাকা, 9 টাকা বেড়েছে। কততে? কততে বেড়েছে 9 টাকা? 32-এ। 100ই কত? তাহলে 4 8 32, 4 25 100। তাহলে 9 25 225 বাই 8। তাহলে এটা সমান সমান কত হবে? 2 28, 28.1/2%। তাহলে আগের থেকে আমার খরচ বেড়েছে 28.1/2%। ঠিক আছে, তাহলে এই যদি অঙ্কটা করো কতটা টাইম লাগলো বলো? ঠিক আছে, এবার দেখো একটু অন্যভাবে তোমাদেরকে ভাবাই। ঠিক আছে, চা বলেছে, এখানে চা বলেছে। আচ্ছা, তারপর কি বলেছে? মাছ বলেছে। তারপর কি বলেছে? তেল বলেছে। ঠিক আছে, চা বলেছে কত? 12 টাকা।
মাছ বলেছে কত 17 টাকা, তেল বলেছে কত 3 টাকা। এটা আমার দুনিয়া, আমার অঙ্ক, আমার পেন, আমার কালি, আমি যা খুশি করতে পারি, কিন্তু যা করব তিনটেতেই একই করব। আমি যদি তিনটেতেই শূন্য করে বাড়িয়ে দিই, শূন্য করে বাড়ানো মানে কই জানো, 10 দিয়ে গুণ করা, আর কিছুই নয়। আমি 10 দিয়ে গুণ করলে তিনটেকেই করব, 5 দিয়ে গুণ করলে তিনটেকেই করব, 1 দিয়ে গুণ করলেও তিনটেকেই করব। একটা করে শূন্য বাড়ানো মানে হচ্ছে 10 দিয়ে গুণ করা। আমি তিনটেকেই 10 দিয়ে গুণ করেছি। আমি কি বলেছি, তিনটেকেই যদি সেম কাজ করতে হবে তাহলে রেশিওর যেন পরিবর্তন না হয়। আমি যা খুশি করতে পারি, কেন যেন রেশিওর পরিবর্তন না হয়। তাহলে 120, 170 আর 30 এই তিনটে রেশিও ছিল। তাহলে এই তিনটে যদি রেশিও আমি কাটাকাটি করলে 12, 17 আর 30ই পাই। এবার দেখো অঙ্কটা করতে সুবিধা হবে তোমার। 120-র 20% মানে কত জানো? 120-র 20% মানে 24 টাকা বেশি। ঠিক আছে, 120-র 20%, এই যে 120-র 20% যদি করো হবে কত 24 টাকা বেশি। 170-এর 30% মানে 51 টাকা বেশি। ঠিক আছে, আর 30-এর 50% মানে হচ্ছে 15 টাকা বেশি। ঠিক আছে, তোমার এই যে পয়েন্টে এলো, এখানে পয়েন্টে এলো না, এই পয়েন্ট যাতে না আসে সেই জন্য আমি একটা করে শূন্য বাড়ালাম। তিনটে যোগ করে 5 আর 1 6 4 2 0, হাতে রইল 1 2 1 3 4 5 4 9 90। তাহলে 90 বেরোলো। তাহলে আমার আগে যেটা ছিল সেটা থেকে আমার 90 টাকা বেড়েছে। তাহলে 90 টাকা আমার বেড়েছে কততে কততে কততে? 170 আর 30 200 300 320-তে 320-তে আমার 90 টাকা বেড়েছে। 100 কত পার্সেন্টেজ মানেই হচ্ছে 100 কত। ঠিক আছে, তাহলে শূন্য কাটলো, শূন্য কাটলো, 4 দিয়ে কাটি, 4 8 32, 4 25 100 সেম এলো। দেখো সমান 28.1/2%। ঠিক আছে, হলো অঙ্ক। এই অ্যাপ্রোচে অঙ্ক করতে হবে, তবেই তাড়াতাড়ি অঙ্ক হবে। এই অ্যাপ্রোচে যেন অবশ্যই অঙ্ক করা হয়। ঠিক আছে, তবেই তাড়াতাড়ি অঙ্ক হবে। চলো নেক্সট অঙ্ক করা যাক। তাহলে কি বলছে, একজন ব্যক্তি তিনি তার আয়ের এত % ব্যয় করে, তিনি প্রতি মাসে এত টাকা সঞ্চয় করে, তাহলে তার মাসিক খরচ কত হবে? তাহলে 16 পূর্ণ 2/3 মানে কত জানো? 2/3। 66 পূর্ণ 2/3% সমান হচ্ছে 2/3। আমি জানি বলে করলাম, যারা জানে না কি করবে? বসে থাকবে না, করবে কিন্তু একটু সময় লাগবে। দেখো 66 পূর্ণ 2/3%, এটা আমরা কি করে বের করি? আমি জানি তো এটাকে এরকম থাকলে লব আর হর কিভাবে করতে হয়, মানে ভগ্নাংশে কি করে করতে হয়? 66-কে 3 দিয়ে গুণ করতে হয়, তারপর 2 দিয়ে যোগ করতে হয়। 66-কে 3 দিয়ে গুণ করতে হয়, তারপর 2 দিয়ে যোগ করতে হয়। তাহলে 66 3-এ 198, 198 আর 2 হচ্ছে 200। তাহলে 200/3, আর এই যে পার্সেন্টটা উঠে গেলে তলায় 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে 0 0 কেটে দিলাম, হলো কত? 2/3 হয়েছে। তাহলে কি বলেছে, একজন ব্যক্তি তিনি তার আয়ের 66 পূর্ণ 2/3 ব্যয় করে। তাহলে আয়ের যার বলবে সেটা নিচেই হবে। তাহলে সে যদি 3 টাকা, এই যে ইনকাম, সে যদি 3 টাকা ইনকাম করে, এক্সপেন্ডিচার মানে হচ্ছে খরচ, এক্সপেন্ডিচার মানে হচ্ছে খরচ, সে ব্যয় করে ক টাকা? 2 টাকা। 3 টাকা ইনকাম করবে, ব্যয় করবে 2 টাকা। তাহলে তার সেভিংস, তাহলে মানে সঞ্চয় করবে তাহলে কত? 1 টাকা। তাহলে আমরা জানি তো যে ইনকাম সমান সমান এক্সপেন্ডিচার প্লাস সেভিংস। ইনকাম মানে হচ্ছে আমার আয় সমান সমান খরচ প্লাস সঞ্চয়। এটা আমরা জানি, এখান থেকেই সব যা দেবে এখান থেকেই উড়ে যায়। ঠিক আছে, তাহলে 3 টাকা যদি আমার ইনকাম হয়, এই যে আয়ের 66 পূর্ণ 2/3 ব্যয় করে, তাহলে 3 টাকার মধ্যে 2 টাকা ব্যয় করে, 1 টাকা আমার সঞ্চয়। তাহলে এখানে বলছে প্রতি মাসে 1200 টাকা সঞ্চয় করে। তাহলে এই 1 টাকার ভ্যালুকেই বলছে কি, এই 1 টাকা মানেই হচ্ছে 1200 টাকা। তাহলে আমি কত দিয়ে গুণ করেছি? 1200 দিয়েই গুণ করেছি।
শূন্যর কাজ পরে করব। তাহলে বলেছে কি, তাহলে তার মাসিক খরচ কত টাকা। তাহলে এই 2-এর ভ্যালু কত হবে, 2কেও আমি 1200 দিয়ে গুণ করবো, তাহলে 12 দুগুণে 2400 টাকা। ঠিক আছে, তাহলে 2400 টাকা, 2400 টাকা হলো আমার মাসিক খরচ। যদি বলতো মাসিক আয় কত, মাসিক আয় আমি 3কেই এই 1200 দিয়ে গুণ করব, 3কেই এই 1200 দিয়ে গুণ করবো, 3 12 3600 টাকা। তাহলে মাসিক আমার ইনকাম হতো 3600 টাকা, মাসিক খরচ হচ্ছে আমার 2400 টাকা, আর মাসিক সেভিংস হয়ে গেল আমার তাহলে 1200 টাকা। ঠিক আছে, তাহলে এই অঙ্কটাকে যদি আমি অঙ্কের মেথডে, এটা আমরা অতীব সহজে করলাম, এটাকেই যদি আমি অঙ্কর মেথডে করতাম, দেখো অঙ্কটা কতটা বড় হতো। ঠিক আছে, এর শুধু তোমাদের দেখানোর জন্য বলছি। ঠিক আছে, তাহলে আমি ধরতাম এটা 100 ধরে যারা করে, 100 ধরে যারা করায় তারা কিরকম করে করায় দেখো। তাহলে 100 ধরে যদি করায়, সে ধরবে প্রথমে 99 টাকা। ঠিক আছে, 99 টাকা, 99 টাকা প্লাস হচ্ছে 1 টাকা সমান 100 টাকা। এই 1 থেকে -2/3 করবে। ঠিক আছে, এই 1 থেকে -2/3 করবে, তাহলে আমার কি পেলো, 100%-এর মধ্যে পেলো। আর 33%, 33 পূর্ণ 1/3% মানে 1/3 হয়। ঠিক আছে, তাহলে 1/3-কে 100 দিয়ে গুণ করবে, তাহলে 1200, ওখান থেকে ওটা বাদ দেবে। অনেক বড় হয়ে যাবে এই অঙ্কটা, অনেক বড় হয়ে যাবে, প্রচুর বড় হয়ে যাবে অঙ্কটা। এটা হচ্ছে বেস্ট অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচটাই তোমরা দেখবে, এই অ্যাপ্রোচটা কোনোদিন করবে না, এই অ্যাপ্রোচটা কোনোদিন করবে না। এটা হচ্ছে আমার বেস্ট অ্যাপ্রোচ, এটাই করবে। ঠিক আছে, এরপর বলছে একজন ব্যক্তি তার মাসিক আয়ের 40% খাবারে এবং বাকির, এই যে এই কথাটা যেন বারবার দেখবে, যদি বাকির বলে অঙ্ক একরকম উত্তর আসবে, আর যদি বাকির না বলে তাহলে অঙ্ক আরো সহজ হয়ে যায়। ঠিক আছে, 40% খাবারে এবং বাকির 1/3 পরিবহন ব্যয় করেন। তিনি যদি প্রতি মাসে 4500 টাকা সঞ্চয় করেন, যা খাদ্য এবং পরিবহন ব্যয় করার পরে অর্ধেক ব্যালেন্সের সমান, তাহলে তার মাসিক বেতন কত। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা আমরা করি ধীর স্থির হয়ে, একটু দেখে করি, কেননা এখানে দুটো ওয়ার্ড আছে, এক হচ্ছে বাকির বলেছে, আর এক বলেছে পরিবহন ব্যয় করে অর্ধেক, অর্ধেক ব্যালেন্সের সমান, অর্ধেক। ঠিক আছে, তাহলে প্রথমে কি বলছে যে একজন ব্যক্তির 40%, আচ্ছা 40, আচ্ছা রেশিওটা পরে করায়, আগে 100 ধরে করাই তোমাদের। প্রথম হচ্ছে 100%, যদি আমার 100 টাকা থাকে, সেখান থেকে 40% খাবারে সে ব্যয় করে, তাই তো, মাসিক আয়ের 40% খাবারে ব্যয় করে, তাহলে এর 40% মানে হচ্ছে 60 টাকা, মানে 40% ব্যয় করলে আমার 60 টাকা পড়ে থাকে। এই 60 টাকার 1/3, এই 60 টাকার 1/3 মানে 1/3 দিয়ে আমি গুণ করবো এটাকে, মানে 1/3 দিয়ে, তাহলে 20 টাকা, 20 টাকা পড়ে থাকে, তাহলে 20 টাকা আমার পড়ে থাকবে, 20 টাকা আমার বাদ যাবে, 1/3 পরিবহনে ব্যয় করে, মানে 20 টাকা ব্যয় করে সে, তাহলে 30 থেকে 20 বাদ দিলে 40 টাকা পড়ে রইল। এই 40 টাকাটার বলেছে অর্ধেক ব্যালেন্সের সমান। এই 40 টাকাটার তিনি যদি প্রতি মাসে এত টাকা সঞ্চয় করেন, যা খাদ্য এবং পরিবহন ব্যয় করার পরে অর্ধেক ব্যালেন্সের সমান। তিনি যদি প্রতি মাসে এত টাকা সঞ্চয় করেন, এই যে 4500 টাকাটা এই খাদ্য এবং পরিবহন ব্যয় করার পরে যেটা থাকে সেটার অর্ধেকের সমান বলেছে, অর্ধেকের। ঠিক আছে, এই 40 টাকাটা অর্ধেকের সমান, তাহলে 40 টাকার অর্ধেক, তাহলে 40 টাকাটাকে আবার যদি আমি 1/2 দিয়ে করি, তাহলে হয় কত, 20। ঠিক আছে, 1/2 এর সমান 1/20 করলাম, তাহলে এই 20 টাকাটাই বলছে কত, 4500 টাকার সাথে সমান। তাহলে 20 টাকা যদি 4500 টাকা হয়, তাহলে আমার বলেছে তাহলে মাসিক বেতন কত, মানে 100 টাকা ছিল আমার মাসিক বেতন, তাহলে 1 টাকা সমান কত, 4500 ডিভাইডেড বাই 20, এবং 100 সমান সমান কত, এইটা আমাকে বের করতে হবে। 2 5 10 সমান 22।
তাহলে 22,500 টাকা আমার মাসিক বেতন। ঠিক আছে, এটা হলো আমার মাসিক বেতন। এবার দেখো 40% সমান মানে আমরা কত জানি, 2/5। ঠিক আছে, যারা জানি না তারা করে নেবে 40/100 সমান 0 0 কাটে, 2 দিয়ে কাটবে, 2 2 4, 2 5 10। ঠিক আছে, 2/5। তাহলে ছিল কত, আমার ইনকাম যদি 5 টাকা হয়, আমার 2 টাকা কাটে। 5 টাকা যদি আমার ইনকাম হয়, তাহলে 2 টাকা আমি খরচা করি, পড়ে থাকে কত টাকা, 3 টাকা। 5 টাকা যদি আমার ইনকাম হয়, 2 টাকা খরচা করি, তাহলে 3 টাকা পড়ে থাকে। সেই টাকাটার 1/3 মানে হচ্ছে 1/3। 3 টাকা যদি আমার থাকে, তাহলে আমি 1 টাকা ব্যয় করি, তাহলে পড়ে থাকে কত, 2 টাকা। ঠিক আছে, তাহলে এটা বলেছে কত, 15 টাকা, আর এটা বলেছে কত, 6 টাকা। এই 6 টাকার হাফ, এই 6 টাকার হাফ, এই যে অর্ধেক ব্যালেন্সের সমান অর্ধেক ব্যালেন্স, এই যে 6 টাকাটা আছে তার হাফ করি যদি আমি, 6 × 1/2 মানে পড়ে থাকে কত, 3 টাকা। এই 3 টাকাটা বলেছে 4,500 সাথে সমান। এই 3 টাকাটা বলেছে 4,500 সাথে সমান। তাহলে 3 টাকাটা যদি 4,500, 3 টাকা মানেই 4,500, তাহলে কত দিয়ে গুণ করেছি আমি, 1500 দিয়ে গুণ করেছি। তাহলে আমি 15, টোটাল আমার ইনকাম তো 15, তাহলে 15কেও আমি কত দিয়ে গুণ করব, 1500 দিয়েই গুণ করব। 1500 দিয়েই আমি গুণ করব। তাহলে কত হবে আমার, 22,500। এটাই আমার বেরোবে। ঠিক আছে, এটা হয়ে গেল আমার রেশিও মেথড। যেটা তোমার এবার অ্যাপ্রোচ ভালো লাগবে সেটা করো, আমি দুটো করে মেথডই তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, চলো। এ তার মাসিক আয়ের 20% সঞ্চয় করে। যদি তার মাসিক খরচ 6,000 হয়, তাহলে তার 1 বছরের সঞ্চয় কত, 1 বছরের বলেছে, তাহলে তার 1 বছরের সঞ্চয় কত। তাহলে এ তার মাসিক আয়ের, মাসিক আয়ের 20% সঞ্চয় করে। আচ্ছা, যদি তার মাসিক খরচ হয় এত টাকা, তাহলে 20% মানে কত আমরা জানি, 1/5। তাহলে ইনকাম যদি তার 5 টাকা হয়, 1 টাকা সঞ্চয় করে বলেছে। এই যে আয়ের মানে 5 টাকায় 1 টাকা সেভিংস করে হচ্ছে 1 টাকা। তাহলে আমার এক্সপেন্ডিচার মানে হচ্ছে খরচ, খরচ কত টাকা করবে, 4 টাকা অবশ্যই। যদি তার মাসিক খরচ 6,000 হয়, তাহলে এই 4-এর ভ্যালুই বলে দিয়েছে কত, 6,000। তাহলে আমি কত দিয়ে গুণ করেছি, 1,500 দিয়ে গুণ করেছি। শূন্যটা পরে লিখতে পারো, 1,500 দিয়ে গুণ করেছি, তাই তো। ঠিক আছে, 1,500 দিয়ে গুণ করেছি। তাহলে কি বলেছে, তাহলে তার 1 বছরের সঞ্চয় কত। এটা বলেছে তার মাসিক, এটা মাসিক কিন্তু করছি আমি, এটা মান্থ। মাসে সে 5 টাকা ইনকাম করে, 4 টাকা খরচ করে, 1 টাকা সঞ্চয় করে। তাহলে মাসে তার সঞ্চয় কত হবে, 1,500 টাকা। কিন্তু এখানে বলেছে কি 1 বছরের সঞ্চয়, এই যে 1 বছরের সঞ্চয়। তাহলে মাসে যদি তার 1500 টাকা সঞ্চয় হয়, 1 মাসে যদি তার 1500 টাকা সঞ্চয় হয়, তাহলে 12 মাসে কত টাকা সঞ্চয় হবে, 1500 × 12, 18, 180। তার মানে হচ্ছে 1,80,000 টাকা তার সঞ্চয় বছরে। তার 1 বছরের সঞ্চয় হলো 1,80,000 টাকা। ঠিক আছে, চলো। একজন বালক তার মোট টাকা 20% হারিয়ে ফেলে, বাকি টাকা 25% খরচা করে এবং তার কাছে 480 টাকা আছে, এখন আছে। তাহলে তার কাছে কত টাকা ছিল হারানোর আগে, তাহলে তার কাছে কত টাকা ছিল। ঠিক আছে, দেখো এই অঙ্কটা 1 লাইনে করা যায়। ঠিক আছে, 1 লাইনে আমি করে দিচ্ছি। তার আগে আমি এটাকে একটু বড় করে করি।
ঠিক আছে, মানে যেরকমভাবে ইয়েটা হয়। বলেছে একজন বালক তার মোট টাকা 20% হারিয়ে ফেলে। তাহলে আমি মনে করছি 100 টাকা তার কাছে ছিল, তার সে 20% হারিয়ে ফেলেছে। 20% হারিয়েছে মানে কত? 20 টাকা সে হারিয়েছে, এখন হয়েছে কত? 80 টাকা। বাকি টাকার 80 টাকার 25% সে খরচা করেছে, তার মানে কত? 20 টাকা সে খরচা করেছে। সে 20 টাকা এখান থেকে আরো খরচা করে, 80 টাকার 25% সে 20 টাকা। 20 টাকা যদি সে খরচা করে, তার কাছে রইল কত? 60 টাকা। তার কাছে 480 টাকা এখন আছে। তাহলে এই 60কেই বলেছে 480, মানে কত দিয়ে গুণ করেছে? 80 দিয়ে গুণ করেছে। তাহলে 100 সমান সমান কত হবে? 8000। ঠিক আছে, 80 দিয়ে গুণ করেছি, তাই তো? 0 6 48। তাহলে তার কাছে কত টাকা ছিল হারানোর আগে? 8000 টাকা ছিল। এবার দেখো এটাকে এক লাইনে কি করে করা যায়। মনে করি হারানোর আগে তার কাছে x টাকা ছিল, ঠিক আছে। এবার আমরা তো জানি 20%, একটু ভালো করে লিখি, 20% সমান কত? 20% সমান 1/5, আর 25% মানে কত? 1/4। তাহলে 20% সে হারিয়ে ফেলেছে, মানে 5 টাকায় সে 1 টাকা হারিয়ে ফেলেছে। তার কাছে আছে কত? 5/4, 5 টাকায় 4 টাকা আছে। তাহলে যে টাকা চাই আছে সেটা 25% সে খরচা করেছে, মানে 4 টাকায় 1 টাকা খরচা করেছে। তার কাছে এখন আছে কত? 3/4, 4 টাকায় 3 টাকা এখনো আছে তার কাছে নিশ্চয়ই। ঠিক আছে, আমি এটা এখান থেকে বের করলাম, কিন্তু এখান থেকে এটা এরকম ভাবেও তুমি ভাবতে পারো যে 20% সে হারিয়ে ফেলেছে। এটাকে তুমি এরকম ভাবেও ভাবতে পারো, 20% হারিয়ে ফেলেছে মানে আছে কত? 80%। 80% মানে কত? 4/5। ঠিক আছে, আবার হারিয়ে ফেলেছে, এই খরচ করেছে 25%, মানে তার কাছে আছে কত? 75%। 75% মানে কত? 1/4, এই 3/4, সরি 1/, নয় 3/4, সেটাই আমি লিখেছি 3/4 টাকা। এটা সমান সমানই বলেছে কত? তার কাছে আছে 480 টাকা। দেখো এখানে x এর মান বেরিয়ে যাবে তোমার কাছে। তাহলে 4 দিয়ে কাটি, 4 1 4, 4 2 8 0, 3 দিয়ে কাটি, 3 4 12 0। তাহলে x সমান সমান 40 ইন্টু 4 5 20 সমান সমান 800। ঠিক আছে, ও আচ্ছা, এটা 0 একটা বেশি লিখেছি, তাই তো বলি এখানে কেন হচ্ছে এটা। এটা 8 দিয়ে গুণ করেছি আমি, 80 দিয়ে কেন গুণ করব? 8 দিয়ে গুণ করেছি, 8 দিয়ে গুণ করেছি, সরি ভেরি সরি, 8 দিয়ে গুণ করেছি। ঠিক আছে, এই জন্য আমি এই যে এইখানে এই মেথড দেখলে। ঠিক আছে, তাহলে দুটো ভাবেই করা যায়। ঠিক আছে, এটাকে রেশিও ধরেও করা যায়, এটাকে রেশিও ধরেও করা যায়। 20% মানে হচ্ছে এই যে 5 টাকা 4 টাকা আছে, 5/4। ঠিক আছে, আর তারপর হবে 4/3। এটাকে রেশিও ধরেও করা যায়। আমার এখানে জায়গা নেই, নয়তো আমি দেখিয়ে দিতাম। এখানে আমার জায়গা নেই গো, একটু কষ্ট করে তাও দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমার বড্ড দেখাতে ইচ্ছা করছে তাই। 20% মানে কত? এই 20% হারিয়ে ফেলেছে, মানে আছে কত? 80%, মানে 5 টাকায় তার কাছে 4 টাকা আছে। আর 25% সে খরচা করেছে, মানে আছে কত তার কাছে? 75%, মানে 4/3, 4 টাকায় 3 টাকা আছে। তাহলে আমি এখানে যদি কাটাকাটি করেও হয় এটা, ঠিক আছে, আমি তো এটা লাস্ট অফ অল এখানে তো আমি গুণ করব, 4 3 12 আর 5 4 20। তারপর তো আমি সেই কাটাকাটি করতেই পারি, ইস্টুতে থাকলে আমি কাটাকাটি করব। তাহলে এখানে আমি কেটে দিই 4 আর 3, তাহলে 3 আর 5 রেশিও বলে 3 সমান সমানই যদি 480 হয়, কত দিয়ে গুণ করেছি দেখো, 3 1 3, 3 6 18, 160 দিয়ে গুণ করেছি আমি, তাই তো? তাহলে 5কে যদি আমি 160 দিয়ে গুণ করি, 5কে যদি আমি 160 দিয়ে গুণ করি, 5 16 80, 800 টাকা। সব ভাবে করা যায়, তুমি কোন ভাবে করতে চাও বলো, প্রত্যেকটা মেথডে করা যায়। এটা একটু পজ করে তোমরা দেখে নিও, আশা করছি। একটু ছোট হয়ে গেল জানি, একটু জুম করে দেখো। ঠিক আছে, আর জায়গা নেই বলে আমি করতে পারলাম না। আচ্ছা, এবার কি বলছে? একটি স্কুলে 10% ছাত্র সমান 1/4 ছাত্রী থাকে। একটি স্কুলের 10% ছাত্র সমান 1/4 ছাত্রী থাকে। তাহলে
কি বলছে দেখো, 10% মানে কত, 10% মানে হচ্ছে 1/10 আমরা জানি। তাহলে আমি ধরছি, তাহলে ছাত্র বলছে একটি স্কুলে ছাত্র 10% ছাত্র, 10% ছাত্র, তার মানে ছাত্র মানে হচ্ছে বয়েজ। তাহলে 10% ছাত্র মানে বয়েজ, বয়েজ বয়েজ 10% ছাত্র বলেছে মানে 1/10, তাহলে সমান ছাত্রী থাকে 1/4, মানে হচ্ছে গার্লস হচ্ছে 1/4। ঠিক আছে, তাহলে 10% ছাত্র সমানই 1/4 ছাত্রী। ঠিক আছে, তাহলে বয়েজ আর গার্লস হয়ে গেল। তাহলে বয় 10 সমান গার্ল 4। যদি আমি 2 2 4, 2 5 10, তাহলে এটা সবাই করে দেবে এক্ষুনি, কিন্তু ঠিক আছে এটা ভুল হয় খুব। 2 বয়েজ সমান 5 গার্লস। ঠিক আছে, তাহলে বয়েজ বাই গার্লস সমান 5/2। তাহলে বয়েজ ইস টু গার্লস সমান 5:2। এটা যেন মাথায় থাকে, সবাই 2:5 করে দেয়। ঠিক আছে, যেই দেখে এরকম তাহলে 2:5 না 5:2 হবে। ঠিক আছে, মানে বলেছে দেখো প্রথমে ছাত্র চেয়েছে, সেই জন্য ছাত্র আগে লিখেছি, তারপর বলেছে ছাত্রীর রেশিও। ঠিক আছে, বুঝতে পেরেছে এটা? ঠিক আছে, 5:2। চলো, ঠিক আছে, আজকের মতো তাহলে এটুকুই। আজকে এই 15টা অঙ্ক আমি করালাম। ঠিক আছে, এইখানে আছে, এইখানেরগুলো করালাম এইখান থেকে। ঠিক আছে, এখান থেকে আমি আজকে 15টা অঙ্ক তোমাদের করালাম। ঠিক আছে, 15টা অঙ্ক টোটাল করালাম। দেখো এই অঙ্কগুলো তাহলে দেখো বাড়িতে, ভালো করে দেখো। আশা করছি তোমাদের এই সিরিজ খুব ভাল লাগছে। ঠিক আছে, এই অঙ্কগুলো দেখো, এই অ্যাপ্রোচগুলো দেখো। আর আগের দিনের ক্লাসটা যারা দেখেছো আশা করছি তাদের হয়তো বুঝতে এক ফোঁটাও অসুবিধা হয়নি। যারা দেখোনি তাও ক্লাস করলে, এই ক্লাসটা করলে তাদের হয়তো অসুবিধা হচ্ছে। তোমরা আগের পার্টটা, পার্সেন্টেজের আগের পার্টটা দেখে নাও। ফার্স্ট পার্টটা আমি কনসেপ্ট দিয়েছি, সেই পার্টটা দেখে নাও, তারপর এই পার্টটা দেখো। ঠিক আছে, আর আজকে 15টা অঙ্ক করলাম। এরপর প্রচুর অঙ্ক আছে, প্রচুর টাইপ আছে, প্রচুর অঙ্ক আছে, এখনো প্রচুর টাইপ আছে। ক্লিয়ার হয়ে যাবে, পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তোমরা আগে আমার প্রত্যেকটা এখানে সিরিজ কমপ্লিট করবে, তারপর যে কোনো বই ধরবে এবং সেখানে অঙ্কগুলো প্র্যাকটিস করবে। তারপর যেটা আটকাবে সেটা আমাকে বলবে, বা এখানে যদি কোনো অঙ্ক বুঝতেও তোমাদের অসুবিধা হয় তাহলেও আমাকে বলবে। ঠিক আছে, আমি অবশ্যই একটা অন্য ভিডিও আনবো ডাউট ক্লিয়ার করে, এবং যেগুলো তোমাদের অসুবিধা হচ্ছে সেগুলো আমি আরও একবার করে বোঝাবো। তোমরা যদি বুঝতে না পারো অবশ্যই বলবে, আমি আবার ভিডিও এনে আবার বোঝাবো। আর তোমাদের যদি কোনো প্রবলেম হয় বা যদি প্র্যাকটিস সেট আনতে হয় সেটাও বলো, আমি প্র্যাকটিস সেটও নিয়ে আসবো। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো, কেননা লাইক করলে আমার মোটিভেশন পাবো, আমি আরও বেশি বেশি করে ভিডিও আনার চেষ্টা করব। লাইক করো, কমেন্ট করো, একটু শেয়ার করো। ঠিক আছে, এরকম কন্টেন্ট জানি না কোন ইউটিউব চ্যানেল দেয়। ঠিক আছে, আমাদের যেখান থেকে আমি করেছি, বারবার বলি, আগের প্রত্যেকটা ভিডিওতেও আমি বলেছি, এখনও বলছি যে টপার্স গ্রুপ শিক্ষাশ্রম এখানে এই কন্টেন্ট দেয়। ঠিক আছে, এবং প্রত্যেকটা জিকে করায়, সেই চ্যানেলটাকেও তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো। এবং মনোরঞ্জন স্যার আছেন, তিনি ম্যাথ জিআই করেন, মানে অসাধারণ ম্যাথ জিআই করেন। তো সেখানেও তোমরা করতে পারো, আমার কাছেও করো, আমার কাছেও করতে পারো। আমি যেটা শেখাচ্ছি এখানে যদি করো তুমি সমস্ত কিছু ক্লিয়ার হবে। আরও যদি বেশি বেশি প্র্যাকটিস চাও, বেশি বেশি ডিপলি চাও, আরও একটু হায়ার লেভেলে চাও, আমি তো এটা অরিজিনালি ডাব্লিউপি, কেপি, কনস্টেবল, এসআই, এমটিএস, তারপর পিএসসি, এইসব এক্সামগুলোকে ফোকাস করে এই অঙ্কগুলো আনছি। তোমরা যদি আরও একটু বড় সিজিএল, ডাব্লিউবিসিএস এই লেভেলে দেখো, তো ওইখানে আরও হাই স্ট্যান্ডার্ড অঙ্ক আছে।
এগুলোও তোমরা করো, এগুলো বেস। এগুলোকে যদি তোমরা স্ট্রং না করো তাহলে হাই স্ট্যান্ডার্ড করতে পারবে না। এগুলোকে আগে স্ট্রং করো, ঠিক আছে? এই অঙ্কগুলোকে দেখো, বারবার দেখো, যেটা বুঝতে পারছো না বারবার দেখো। তাও যদি না বুঝতে পারো আমাকে কমেন্টে বলো যে না আমি পারিনি দাদা এটা বুঝতে, আমি আবার তোমাদের আনবো, কোনো অসুবিধা নেই। আমি বোঝাতে আমি যতক্ষণ তোমরা বুঝবে না আমি ততক্ষণ তোমাদেরকে বোঝা দেবো, ঠিক আছে? তোমরা বলো, কমেন্টে বলো যে হ্যাঁ এই প্রবলেমটা হয়েছে বা এটা বুঝতে পারিনি, তারপর আমি দেখছি সেই প্রবলেমটাকে কিভাবে সলিউশন করা যায়। তার বদলে আরো অন্য অঙ্ক আনবো সেই প্যাটার্নের, তারপর আমি সলিউশন করব, কোনো অসুবিধা নেই, শুধু বলো, ঠিক আছে? আর ভিডিওটা দেখো কেমন লাগলো। যদি ভিডিওটা দেখে তোমার কোনো উপকার হয় মনে হয়, এতক্ষণ সময় নষ্ট করলাম, যদি এই এতক্ষণ সময় নষ্ট করে তোমার উপকার হয়েছে মনে হয়, তাহলে অবশ্যই একটা কমেন্টে জানিও, একটা লাইক করো, একটা সাবস্ক্রাইব করো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও পার্ট 3-তে। আরো বেশি অঙ্ক নিয়ে আরো বেশি জোশের সাথে আসবো এবং আরো বেশি অঙ্ক করব। আর প্র্যাকটিস করো, প্র্যাকটিস না করলে অঙ্ক কোনোদিনই হবে না, প্র্যাকটিস করতেই হবে। প্র্যাকটিস না করলে কোনোভাবেই অঙ্ক তুমি পাত্তা করতে পারবে না, আয়ত্তে আনতে পারবে না। প্র্যাকটিস তোমাকে করতেই হবে। আগের দিনের যে এই কনসেপ্টটা দিয়েছি, এই কনসেপ্টটাকে যেন অবশ্যই দেখো। এই কনসেপ্টটা তুমি দেখো, পার্সেন্টেজ, প্রফিট লস, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট তোমরা কিভাবে করবে তোমরা ভাবতে পারবে না। এইটাকে দেখো, এইটাকে আগের দিন দেখো। রেশিও প্রপোর্শন ওই জন্য আগে করে দিয়েছি, যাতে রেশিও মেথড আমি করাবো, সেই জন্য রেশিও প্রপোর্শন আগে করিয়েছি, ঠিক আছে? এগুলোকে দেখো, তারপর এই অঙ্কগুলো আজকে করালাম, এগুলোকে দেখো, বারবার প্র্যাকটিস করো, এইগুলোই বারবার প্র্যাকটিস করো। আমি এই সিরিজটা শেষ করি, তারপর এই চ্যাপ্টারে যে কোনো বইয়ের এই চ্যাপ্টার অনুযায়ী যে কোনো অঙ্ক ধরো, সেই বই ধরো এবং অঙ্ক করো। তারপর যদি আটকায় আমাকে বলো, আমি অবশ্যই যেটা আটকাবে বা যে অঙ্কটা এখানে আজকে বুঝতে পারবে না সেই অঙ্কটাও বলো, কমেন্টে জানিও। আমি অবশ্যই পরের ভিডিওতে সেই অঙ্কটা মানে আগে বোঝাবো, তারপর পরের অঙ্ক শুরু করব, ঠিক আছে? চলো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক করো, তোমরা লাইক করছো না, প্লিজ আমি বলছি, রিকোয়েস্ট করছি তোমাদের, যে আমার চ্যানেলটা বড্ড ছোট আমি জানি, কিন্তু এরকম কন্টেন্ট আমি যথেষ্ট প্রচুর কন্টেন্ট দিচ্ছি, তোমরাও বুঝতে পারছো কি লেভেলের কন্টেন্ট দিচ্ছি। তো চ্যানেলটা একটু লাইক করে দাও, একটু সাবস্ক্রাইব করে দাও, কমেন্ট করো, একটু শেয়ার করো, যাতে আমি সবার কাছে পৌঁছাতে পারি। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, একটা লাইক করে দিও। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে। আজকের মতো এটুকুই, ঠিক আছে? চলো।